বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে অনেক আলোচনা থাকে, অনেক সমালোচনা থাকে, সমালোচনার পাল্লাটাই সবসময় ভারী থাকে, কিন্তু এসবের ভেতরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন সিজন শুরু হয়ে যাচ্ছে। শুক্র এবং শনিবারে ম্যাচ রয়েছে 5টা, এবং যে ভেন্যুগুলোতে ম্যাচ হবে, ম্যাচের ফিক্সচার সব কিছুই আমরা একটু দেখে নিই, তাহলে আমরা বোধহয় আমাদের আলোচনা শুরু করতে পারবো। শুক্রবারে রয়েছে দুটো ম্যাচ, রহমতগঞ্জ ভার্সেস আবাহনী লিমিটেড, ফকিরের পুল ইয়াং মেন্স ভার্সেস আরামবাগ কেএস। দুটো ম্যাচই দুপুর 2:45 এবং পরদিন শনিবারে রয়েছে ম্যাচ আরও 3টা, অর্থাৎ যে 10টা দল রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই অনুযায়ী আমরা বলছি। পিডব্লিউডির সঙ্গে বসুন্ধরা কিংসের খেলা শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুরে, বসুন্ধরা কিংস অ্যারেনাতে ফর্টিজ এফসি এবং মোহামেডানের খেলা। আর এই সপ্তাহের শেষ ম্যাচ, অর্থাৎ যে আর একটা ম্যাচ বাকি থাকে, পঞ্চম ম্যাচটা, সেখানে ব্রাদার্স ইউনিয়ন এবং পুলিশ এফসি একে অন্যের মুখোমুখি হবে। এই ম্যাচটা আমার কাছে মনে হয় এই সিজন মানে এই ফার্স্ট গেম উইকের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুটাই মিড টেবিলের দল বলতে হয়। লাস্ট সিজনের পারফরমেন্স আপনি যদি বিচারণ করেন এবং দুই দলের মধ্যে শক্তিমত্তার পার্থক্য আসলে কতটুকু সেটা হয়তো আমরা ওই আলোচনাটা পরে দেখতেছি। প্রথমত এবার আসি আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের এইবারের ভেন্যুগুলো যদি আমরা একটু দেখে নিই যে কোথায় কোথায় খেলা হচ্ছে। এটাও তো বোধহয় লোকে একটু জানতে চাইবেন যে কোথায় কোথায় খেলা হচ্ছে, যেমন লোকে জানতে চান কোথায় খেলা দেখবো, এসবও একটা ব্যাপার থাকে। মুন্সিগঞ্জ আছে, সেখানে বসুন্ধরা কিংস অ্যারেনা আছে, মানিকগঞ্জ প্রথমবারের মতো গাজীপুরও আছে। এই জায়গায় আপনি যদি খেয়াল করেন হচ্ছে আমরা কি আবারও ঘাস কাটতে দেখবো? আই থিংক এত কিছুর পরও যদি হচ্ছে গিয়ে এই সিস্টেমগুলো না বদলায় তাহলে আসলে কোনো কিছুর উন্নতি হবে না। কিন্তু সেটা কোনো আপনি আজ পেয়েছেন, ছাপ পেয়েছেন, ইঙ্গিত পেয়েছেন? এখন পর্যন্ত আসলে সেটা ছাপ পাইনি। এবং দেখেন গাজীপুরের স্টেডিয়াম নিয়ে, গাজীপুরের প্রচুর দর্শক হয়, স্টেডিয়ামের যে ক্যাপাসিটি এটার মধ্যে প্রচুর দর্শক হয়, কিন্তু হচ্ছে আপনার মাঠের অবস্থা যে খুব বেশি ভালো সেটাও কিন্তু নয়। আপনি হচ্ছে মানে আমার কাছে একটা জিনিসই লেগেছে, ময়মনসিংহের ভেন্যুটা হচ্ছে গিয়ে যত যার মধ্যে যা যা অপশন ছিল তার মধ্যে ময়মনসিংহের এই ভেন্যুটা ভালো ছিল। সে ময়মনসিংহকে হচ্ছে কোনো দল হোম ভেন্যু হিসেবে নেয়নি। এটাতে তো আপনি ফুটবল ফেডারেশনে দোষ দিতে পারবেন না। এটা হচ্ছে চৌরাস্তা জ্যাম খাওয়া লাগে, এইজন্য যায় না। যাতায়াতটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় ময়মনসিংহের ক্ষেত্রে, কারণ আপনি এখন এতটা সময় লাগে এবং ব্যাক করার টাইমটা আসলে প্রচুর হ্যাসেলে পড়তে হয় টিমগুলোকে, সে কারণেই তারা সেটা চেঞ্জ করে নিয়েছে। কুমিল্লার মাঠের অবস্থা আমরা দেখেছি, কিন্তু কুমিল্লার এই মাঠটা দিতে হচ্ছে কি আপনার আবাহনী এবং মোহামেডানের হোম ভেন্যু। যদিও আপনার প্রথম রাউন্ডে কিন্তু আবাহনীরও অ্যাওয়ে ম্যাচ, মোহামেডানেরও অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সুতরাং প্রথম রাউন্ডের আমার মনে একটু সময় পাওয়া গেল কুমিল্লার ওই মাঠটাতে, যদি উইলিংলি হচ্ছে গিয়ে ঘাস টাস কেটে ঠিক করা যায় সেই সুযোগটা কিন্তু আসলে চলে সুযোগটা থাকবে। কুমিল্লার মাঠে আমরা এখনো পর্যন্ত দুটো ম্যাচ দেখেছি সবচেয়ে বেশি। একটা হয়েছে মানে চ্যালেঞ্জ কাপের ম্যাচ এবং একটা ফেডারেশন কাপের ম্যাচ। মোহামেডান একটা জিতেছে, মোহামেডান একটাই হেরেছে। মাঠের এই পরিস্থিতি একটা আলোচনায় তো পুরো সিজন জুড়েই আমার মনে হয় থাকবে যে মাঠ কেমন দেখতে। আমি জানি না যে 2020-21 সালেও আমরা দেখতাম বা 22 সালেও যে লিগ যখন হতো সেই লিগেও তো আমরা সব জায়গায় মাঠগুলো অ্যাটলিস্ট মাঠটা পরিবেশন করা যায়, উপস্থাপন করা যায় লোকেদের সামনে, এরকম ছিল। গত বছর থেকে আমরা দেখেছি যে মাঠগুলো আসলে মানে দর্শকের সামনে মুখে যে তুলে দেবেন, আপনার বাড়িতে মেহমান আসলে তাদের সামনে যে আপনি কিছুটা দেবেন, মানে সবচেয়ে বাজে জিনিসটাকে আপনি তাকে দিতে চাইবেন না তো, আপনি তো ভালো জিনিসটা দিতে চাইবেন, রিপ্রেজেন্ট করতে চাইবেন ভালোটা। সেরকমভাবে দর্শকদেরকে আমরা ট্রিট করতে পারছি সব কিছুর দিক থেকে। ধরেন কুমিল্লার মাঠটা আমরা যে অ্যাঙ্গেল থেকে খেলা দেখছি, সেই অ্যাঙ্গেল থেকে খেলা দেখলে দুইটা ডাগ আউট পড়ে, মাঠের এই পাশ দেখতেই পারা যায় না যে কি আছে, কারণ ওই স্টেডিয়ামেই কেন স্পেসিফিকলি এই ঘটনাটা ঘটে। দেখেন ওই স্টেডিয়ামের হচ্ছে আপনি অবকাঠামো দিক থেকে যদি ভাবেন এই জিনিসটা হচ্ছে ফেস করতে হয়। আবার মাঠটা কিন্তু হচ্ছে আপনার এনএসসির আন্ডারে, বাংলাদেশের সবগুলো মাঠ, সেখানে আপনি চাইলেই হচ্ছে গিয়ে মানে ধরেন আমাদের রেন্ট থেকে যদি বলি, আমরা হচ্ছে চাইলেই সেখানে কোনো স্থাপনা আমরা ক্রিয়েট করতে পারবো না। মানে রাইজারের কথা বলতে চাচ্ছি। এক্স্যাক্টলি, আপনি যদি হচ্ছে উল্টো পাশ থেকে ধরেন, সেক্ষেত্রে আমরা গতবারই তো আপনার কোন ম্যাচটা ফেডারেশন কাপ না কোন ম্যাচই হচ্ছে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের ম্যাচটা আমরা উল্টো সাইড থেকে হচ্ছে ট্রাই করলাম দেখানোর, সেদিক থেকেও কিন্তু হচ্ছে খুবই মানে জঘন্য লাগে হচ্ছে মাঠটা দেখতে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই অবকাঠামোগত ব্রডকাস্টিং এর জন্য যে অবকাঠামোগত সেই জিনিসগুলো হয়তো বা তারা করবে, এতটুকু আশ্বাস আসলে আমরা পেয়েছি, সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার চেষ্টা আসলে চলছে। আপনি মাঠের কথায় যদি আসেন, কুমিল্লার মাঠটা
আমরা ধরেন 3-4 বছর আগেও যেই মাঠটা দেখেছিলাম সেটার থেকে একদম ঢের পিছিয়ে। আপনি চিন্তা করেন কুমিল্লার এই মাঠটাকেই তো বসুন্ধরা কিংস একবার হচ্ছে নিজেদের হোম ভেন্যু বানালো, তখন মাঠটার অবস্থা আপনি চিন্তা করেন, তখন কিন্তু খুবই সুন্দর ছিল মাঠটার অবস্থা 2020 সালে। তখন মানে মনে হচ্ছিল যে না, ওখানে খেলা হলে একটা এন্টারটেইনিং ম্যাচ হয়। ইনফ্যাক্ট এগুলোর কারণে না আপনি কুমিল্লার মাঠেও কিন্তু দর্শক সংখ্যা কমে গেছে। খুবই 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 স্বাভাবিক। এবং ওখানে যেহেতু আবাহনী এবং মোহামেডান খেলে, তাই তাদের কিছু সমর্থক তো আছেই সারা বাংলাদেশ জুড়ে, তারাই মাঠে যান এবং সেটা আসলে ওইভাবে প্রভাবও হয়তো ফেলে না। কিন্তু যেটা আসলে প্রভাব ফেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যারা দেখতে চান, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে 2020 থেকে 2022-23 পর্যন্ত যে দর্শকদের ধারাটা ক্রমান্বয়ে ওপরের দিকে উঠছিল, সেটা 2023-এর পর থেকে সেটা ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। তার কারণ অনেক রকম সমালোচনা, তার কারণ অনেক রকম নেগেটিভ কথাবার্তা, এবং একই সঙ্গে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় যেখানে অ্যাকশন নেওয়া যায় সেই অ্যাকশনগুলো না নিতে পারা, এখানে এই মাঠের ব্যাপারগুলো থাকে। এবং আপনি যখন মানে আজকাল সবাই ইউরোপিয়ান ফুটবল দেখে, ওইসব ফুটবল দেখার পরে আসলে লোকে এই ফুটবলটা তখন দেখতে চান না, অথচ মাঠে বসে খেলা দেখলে এর চেয়ে অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে ম্যাচগুলো। ওই যে আমাদের বলি না যে পাড়ার খেলায় দর্শক জায়গা দেওয়ার সুযোগ হয় না, কক্সবাজারের কথা বলেন, বিভিন্ন জেলায় জেলায় ফুটবল খেলা হয়, দর্শকের ঠাসা থাকে, ওইখানের খেলার মানের তুলনায় কোনোভাবেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলার মান কম না, বরং অনেক বেশি। তো সেখানে দর্শকের টানা যায় না, তার কারণ হচ্ছে ওই সেন্স অফ বিলঙ্গিংটুকু তৈরি করা যায় না, এবং একই সঙ্গে সেটাকে উপস্থাপন করার ক্ষেত্রে পাড়ার একটা টুর্নামেন্টে যে ধরনের মাঠের আমরা দেখি, অনেক জায়গায় দেখি যে ঘাস টাস কেটে মানে পেরিমিটার বোর্ড টোর্ড বসিয়ে ওই ভাইবটা আনার চেষ্টা করা হয়, সেই ভাইবটা কমপ্লিটলি মিসিং বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ইনফ্যাক্ট আপনার এই যে প্রিমিয়ার লিগটা শুরু হলো, এখন পর্যন্ত হচ্ছে আপনার টাইটেল স্পন্সরের বা কোনো কিছু। আচ্ছা, আজকে বৃহস্পতিবার, আমরা যখন কথা বলছি এখন বৃহস্পতিবার 12:30 বাজে। আপনি কালকে এরকম মানে আমরা 24 ঘন্টা 26 ঘন্টা দূরে আছি খেলা থেকে, আপনি এখনো জানেন না যে এই খেলার টুর্নামেন্টের নাম শোনা যাচ্ছে যে চেঞ্জ করে বিএফএল হবে, বিপিএল থাকবে না, টাইটেল স্পন্সর হবে, কিছুই জানেন না আপনি। কিছুই জানি না টাইটেল স্পন্সর কে হচ্ছে, কারা হচ্ছে, সেটারও আসলে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইনফ্যাক্ট হচ্ছে আপনার ম্যাচ দেখানোর ক্ষেত্রেও আসলে কিছু পরিবর্তন আসছে, সেটা নিয়েও কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণাও কিন্তু এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন থেকে দেয়া হয়নি। এর মাঝখানে ফেডারেশন কাপটাও শুরু হয়ে গেছে, ফেডারেশন কাপে 2টা ম্যাচ গেছে, সেই 2টা ম্যাচের ক্ষেত্রেও যদি আপনি আসেন সেখানেও কিন্তু ওই দর্শকদের চোখে অনেক কিছু আসলে নজরে পড়েছে। সেটাই। যাই হোক, আমরা এই মাঠের বাইরের আলোচনা অনেক সময় মাঠের খেলাটাকে আড়ালে ফেলে দেয়, যেটা আসলে নিয়ম। কিন্তু মাঠের খেলা এবার লিগটা কে জিতবে? মোহামেডানের কথা আমরা বলছিলাম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, যারা ফার্স্ট ম্যাচে চ্যালেঞ্জ কাপে হারলো কিন্তু পরের ম্যাচে ফেডারেশন কাপে আবার দারুণভাবে ফিরে তারা জিতলো, যেখানে বোয়াটেং গোল করে। মোহামেডানকে যদি লিগটা জিততে হয়, সুলেমান দিয়াবাতের অভাব কি এই নাম্বার 10 পূরণ করার সামর্থ্য রাখেন? দেখেন, গতবার সুলেমান দিয়াবাতের থেকেও রহমতগঞ্জের হয়ে এই স্যামুয়েল বোয়াটাং তিনি গোল প্রচুর বেশি করেছিলেন, 21টা গোল তার আসলে প্রিমিয়ার লিগেই ছিল। আপনি যদি হিসেব করেন, বোয়াটাং একটা কথা বলছিলেন যে আমাকে বল দাও, আমাকে সামনে খালি তোমরা বল দেবে। ওই ম্যাচের পর, হ্যাটট্রিকের পর আমি পড়ছিলাম যে এই জিনিসটা আমি হচ্ছে কি এরকম প্রত্যেক ম্যাচে আমি করার চেষ্টা করব, কিন্তু ওই মিডফিল্ড থেকে যদি বলের সাপ্লাইটা আসতে পারে, মানে এইখানে আপনার মোহামেডান কতটুকু কি করবে এই স্যামুয়েল বোয়াটাং এর উপর যেমন নির্ভর করছে, একই সাথে মানে মোজাফফরের ওপরও আসলে ডিপেন্ড করছে। এবং আলফাজ আহমেদ আসলে যতটুকু সময় পাবেন ডে বাই ডে, আমার মনে হয় মোহামেডান ধীরে ধীরে ভালো করলেও করতে পারে, কারণ তারও তো আসলে দলটাকে গোছাতে হবে। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, মোহামেডান এই যে 2টা ম্যাচেই তারা যে খেললো, তারা কিন্তু নর্মালি হচ্ছে কি আপনার তাদের আরো একজন যে স্ট্রাইকার আছে তাকে কিন্তু তারা পরে নামাচ্ছেন, মরিসনকে কিন্তু তারা পরে নামাচ্ছেন। স্টার্ট তাদের করতে হচ্ছে একজন ডিফেন্স, একজন মিডফিল্ডার, একজন হচ্ছে আপনার স্ট্রাইকার দিয়ে। ওই ম্যাচের ওই শিফটিংগুলো আলফাজ আহমেদ কোন সিচুয়েশনে করেন, ওই অ্যাটাকিং মাইন্ডসেটটা কখন তিনি হচ্ছে ফুল গিয়ারে প্লেস করেন, এগুলোর ওপর আসলে নির্ভর করছে মোহামেডানের পারফরমেন্সটা। যেমন লাস্ট ম্যাচে আমার আসিফের পারফরমেন্সটা দুর্দান্ত লেগে যায়, আমি পরে দেখছিলাম বদলে হিসেবে নামার পরে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন। এক্স্যাক্টলি, আসিফের এই পারফরমেন্সটা আমার কাছে ভালো লেগেছে। সুতরাং দেখা যায় টাইম টু টাইম, ইনফ্যাক্ট আপনি ওই জিনিসটা খেয়াল করেন, মোহামেডান এই ম্যাচটা পিছিয়ে ছিল, সেখান থেকে তারা যে হচ্ছে ম্যাচটা জিতলো। ইনফ্যাক্ট মুজাফফরов হচ্ছে আপনার একটা পেনাল্টিও মিস করেছেন, এই জিনিসগুলো না হলে তো মোহামেডানের আরো স্ট্রং আসলে স্টার্টটা হয়ে যেত। আর এইখানে যদি মোহামেডানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আবাহনীর কথা আমরা বলি, যে আবাহনী গতবার লিগে রানার্স আপ হয়েছিল, কিন্তু সেটাকে আবাহনীর ক্ষেত্রে সাফল্য বলা না গেলেও যেভাবে ক্লাবটা গত বছর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই অনুযায়ী ওটাকে একটা সাকসেস বলা যায়। সেই দলটায় সুলেমান দিয়াবাতে এসছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত 6 বছরের সবচেয়ে ধারাবাহিক ফুটবলারদের একজন।
দলের কোচ এবারও মারুফুল হক আছেন, দলের মূল কোর অংশটা এখনো অটুট আছে। এর সঙ্গে মোরসালিনরা যোগ হয়েছেন, কাজেম শাহ এসছেন, আলামিন এসছেন। আবাহনী আসলে কতদূর স্বপ্ন দেখতে পারে, মানে আবাহনী এইবার চ্যাম্পিয়নের স্বপ্ন দেখতে পারে কিনা? ইটস বিন আ লং টাইম, তাই না? আবাহনী শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল প্রিমিয়ার লিগে 2017 সালে। এরপর থেকেই তো সব 5টা টাইটেলই গেল বসুন্ধরা কিংসের কাছে, একটা টাইটেল গেল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে এবং একটা তো হচ্ছে আপনার পরিত্যক্ত হয়েছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আবাহনীর প্রি সিজনটা কিন্তু হচ্ছে আপনার শুরু হয়েছে অন্য দলগুলোর থেকে সবার আগে, যেহেতু তাদের শুরু করতে হয়েছিল এফসি চ্যালেঞ্জ কাপের, এফসি চ্যালেঞ্জ লিগের, ইনফ্যাক্ট এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের জন্য। ওই ম্যাচটার সময় আমরা দেখলাম সোলেমান দিয়াবাতে আসলেন, খুব বেশি সময় আসলে তিনি পান নাই। এখন তো আপনার সোলেমান দিয়াবাতে তো হচ্ছে আপনার লম্বা সময় ধরে প্র্যাকটিস করেছেন, ইনফ্যাক্ট মোরসালিন, আলামিন, তাদের নিয়ে ওই সেট আপটা হয়তো বা খারাপ হবে না। ইনফ্যাক্ট আপনার মারুফুল হককে আমার মনে হয় যখন তিনি চ্যালেঞ্জগুলো নেন তখন তিনি তার দল আরও বেটার আসলে পারফর্ম করে। লাস্ট সিজনের চ্যালেঞ্জ ছিল দলে কোনো ফরেন ফুটবলার নাই, ফার্স্ট ফেজটা তারা পার করলো। এইবারও লিগের শুরুতে চ্যালেঞ্জ লিগটা হচ্ছে আবাহনী খেললো একজন ফরেন ফুটবলার নিয়ে। এখনও কিন্তু আবাহনীর বাকি 2জন ফরেন ফুটবলার কিন্তু আসে নাই, কারণ আপনি যদি খেয়াল করেন এই মাসে আবাহনীর ম্যাচ রয়েছে একটা। সুতরাং আবাহনীর আর্থিক দুরবস্থার কথাও আসলে আমরা জানি, এই বর্তমানে তারা যে জিনিসটা আসলে ফেস করছে, সেই কারণে এই মাসে কিন্তু তাদের আনা হচ্ছে না। কারণ আপনার এই যে প্রিমিয়ার লিগের এই 26-27 তারিখের ম্যাচগুলো রয়েছে, এরপর কিন্তু মানে সবারই প্রত্যেক দলের হচ্ছে 1 মাসের মতো লম্বা অক্টোবরে একটা ম্যাচ হবে, যে আপনার একটা রাউন্ড হবে। এরপরে আবার হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংসের এফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচ রয়েছে সেটার জন্য আবার একটা ছোট ব্রেক করবে। ওই কারণে কিন্তু আবাহনী ওই আর্থিক পরিস্থিতি সবকিছু চিন্তা করে এই মাসে তারা প্লেয়ারদের আনছে না। সুতরাং আপাতত তাদের স্টার্ট করতে হচ্ছে কিন্তু একটা ফরেন প্লেয়ার নিয়েও। এই জিনিসটা আপনি যদি খেয়াল করেন, এই জায়গায় তাদের ফার্স্ট রাউন্ডে ম্যাচ পড়েছে রহমতগঞ্জের সাথে। রহমতগঞ্জকে গেল 2 সিজন ধরেই আমরা দেখি রহমতগঞ্জ হচ্ছে সিজনের শুরুতে ওই আন্ডারডগ, একেবারে পুরো সলিড আন্ডারডগ তারা থাকে, মানে ধরে বেঁধে তারা হচ্ছে প্রতিপক্ষের অন্তত মিনিমাম 2টা পয়েন্ট হলেও তারা নিয়ে নেয় ম্যাচটা ড্র করে। ওই জায়গায় আবাহনীকে আসলে চ্যালেঞ্জটা দিচ্ছে ওই রহমতগঞ্জ, কারণ রহমতগঞ্জেরও সোলোমান কিংকে তারা আসলে রেখে দিয়েছে, কিছু কিছু পরিবর্তন তারা এই জায়গায় করেছে। নেপালের ফুটবলার আমরা দেখেছি অভিষেক লিম্বু, তাদের এখানে রয়েছে সাউথ এশিয়ান ক্যাটাগরিতে, বাকি আপনার গাম্বিয়ার ফুটবলারও তাদের এখানে চলে এসেছে। সুতরাং ওভারঅল মনে হয় আবাহনীর জন্য একটু চ্যালেঞ্জিংই হবে অন্তত ফার্স্ট রাউন্ডটা। আচ্ছা, আবাহনী গেল, মোহামেডান গেল, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের এইবারের আউট অ্যান্ড আউট ফেভারিট বসুন্ধরা কিংস, এবং আমার কাছে মনে হয় বসুন্ধরা কিংস তারা এবার লিগটা জিতবে। আপনি কি আমার সঙ্গে একমত? আপনি কি আমার সঙ্গে দ্বিমত? টিম কম্বিনেশনের কথা যদি বলেন, প্লেয়ারদের অবস্থা যদি বলেন, সবকিছু হিসেব করলে বসুন্ধরা কিংস, আমরা শুরু থেকে যেটা বলছিলাম যেভাবে তারা টিম গঠন করেছে এই সিজনে বসুন্ধরা কিংসই ফেভারিট। তবে ফেভারিটদের শুরুটা কিন্তু ভালো হয়নি। আপনি 40s-এর সাথে ফেডারেশন কাপে বসুন্ধরা, মানে ধরেন হচ্ছে যে আমরা যখন ইংল্যান্ডে লিগ কাপের কথা বলি তখন আমরা দেখি হচ্ছে সেকেন্ড ফেজ টিম সবাই আসলে নামায়, কিন্তু বাংলাদেশে সেই কালচার নাই, কালচারটা আসলে নেই। বসুন্ধরা কিংসেরও কিন্তু একেবারে স্ট্রং একটা লাইন আপ নিয়েই নেমেছিল বসুন্ধরা কিংস মারিও গোমেজের আন্ডারে। সেই ম্যাচটা যে খুব ভালো তারা খেলেছে সেটা আমি বলবো না, তাদের থেকে 40s অন্তত ভালো খেলেছে। সেই জিনিসটা, যদিও তারা গোলটা যেটা কনসিড করলো সেটা হচ্ছে পুরোপুরি আনলাকি আমাকে বলতে হয়, সেখানে মেহেদী হাসান শ্রাবণের একটু মিস্টেক ছিল, তারেক কাজীর গায়ে লেগে যেই গোলটা হলো। তারপরও ধরেন হচ্ছে মানে লাস্ট ম্যাচটার হিসেব যদি আমরা করি, সেখানে আমার মনে হয় বসুন্ধরা কিংসকে এই 40s বা পুলিশ, আবাহনী, মোহামেডান তারা একটু টাফ টাইম দিবে। বসুন্ধরা কিংসের যেটা 2 ম্যাচে আমি দেখতে পাইনি সেটা হচ্ছে নতুন কোচের আন্ডারে বসুন্ধরা কিংসের নতুন ছকটা আসলে কি, সেটা হয়তো 2 ম্যাচ খুবই আইনো। এবং ধরেন চ্যালেঞ্জ কাপের যে ম্যাচটা, সেখানে বসুন্ধরা কিংস খুব ভালো স্টার্ট করেছিল, রেড কার্ডের পরে তাদেরকে তাদের মতো করে দেখা গেছে, তার আগ পর্যন্ত আবার তাদেরকে সেকেন্ড হাফের শুরুর দিকে মনে হচ্ছিল একটু আড়ালে চলে গেছে। বসুন্ধরা কিংসের উন্নতির অনেক জায়গা আছে, যে কারণে আমি বসুন্ধরা কিংসকে ফেভারিট ধরছি। তার পেছনে কারণ হচ্ছে তাদের রিক্রুটমেন্টগুলো, যে দল তারা এবার গঠন করছে সেটা বাকি সবাইকে ছাড়িয়ে অনেক বেশি ভালো, তাদের বাজেটও আসলে ওই রকমের ভালো, সেই কারণেই তারা এরকম দল বানাতে পেরেছে বা ট্রান্সফারে অতখানি সক্রিয় থাকতে পেরেছে। এই সব কিছুর সঙ্গে কোচের উপরে ভরসা না রাখার আসলে কোনো কারণ নাই, যিনি এত বড় প্রোফাইল নিয়ে বাংলাদেশে এসছেন। এই সব কারণেই আসলে বসুন্ধরা কিংসকে আমার চোখে ফেভারিট ধরা। কিন্তু বসুন্ধরা কিংসের যেটা আমি দেখতে চাই, ধরেন গতবার আবাহনীর খেলা, মোহামেডানের খেলা, মারুফুল হকের আন্ডারে আবাহনী যেই শক্তি নিয়ে যে পারফরমেন্স দেখেছে মুগ্ধ করার মতো। মোহামেডানের খেলা তো গত 2 বছর ধরে আমাকে মুগ্ধ করেছেই, কিন্তু বসুন্ধরা কিংসের খেলা গত সিজনে ইট ওয়াজ, মানে আমার কিছু কিছু জায়গায় মনে বিরক্তও হয়েছে।
যে এটা কি এত মানে স্লো, বসুন্ধরা কিংসের ধরনের হচ্ছে খেলার নিজস্ব একটা স্টাইল আছে, হ্যাঁ। লাস্ট সিজনে কোনো স্টাইল আসলে সেখানে কিছু চোখে কিছু পড়ে না। দেখা যায়নি, এত স্লো বিল্ড আপ, এত প্রেডিক্টেবল যে এর পরের মুভটা কি হবে আমি মুখস্থ। তো সেইখান থেকে কিংসের খেলা যাতে মাঠে বিনোদন দিতে পারে, কারণ এই দলগুলোর ভেতরে কেউ যদি মাঠে দর্শক টানতে পারে সেটা বসুন্ধরা কিংস, এবং তাদের দলে যেহেতু কিউবা মিচেল আছে তাদের দল একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এমনিই থাকবে। সেই জায়গা থেকে বসুন্ধরা কিংস যদি মাঠে এন্টারটেইন করতে পারে দর্শকদেরকে, তাহলে এই ক্লাবটা বাংলাদেশের ফুটবলটাকে বা বাংলাদেশের প্রিমিয়ার লিগটার ব্র্যান্ডিংটা কিছুটা হলেও হয়তো করতে পারবে। এবং বসুন্ধরা কিংসের জন্য সেটা আসলে দরকার। অক্টোবরে তাদের এক্স্যাক্টলি এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্টও আসলে রয়েছে, চ্যালেঞ্জ লিগেরও ম্যাচ রয়েছে, এই জিনিসটা আসলে দরকার। এবং যত আগে মারিও গোমেজ তার ওই প্লেইং স্টাইলটা ফুটবলারদের মধ্যে মাথায় ঢুকিয়ে দিতে পারবেন এবং সেই পরিমাণে আউটপুটটা তিনি বের করে আনতে পারবেন, ততই আসলে ওই জায়গায় বসুন্ধরা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের র্যাঙ্কিং এরও একটা ব্যাপার আছে, সেই জিনিসগুলো এফসি কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এ, সেই জিনিসটা আসলে খুবই দরকার, খুবই জরুরি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রেডিকশন দর্শক আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। ঘাস কাটাকাটি নাহলে বাদই দিলাম আমরা, তাই না? মানে একটু আপাতত খেলাতেই ফোকাস করার চেষ্টা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.